শক্তি লাগবে, শক্তি ছাড়া শান্তি হয় না। মানব চরিত্র শক্তিকে তারা পূজা করে। আজকে লতিফ সিদ্দিকী অভিভাবক না, গতকালও তো কেউ খোঁজে নাই, কিন্তু এরা তো আজকে কালীহাটির যারা একমাত্র মাজারুল ইসলাম তালুকদার আমার কর্মী না, উনি শামসুর রহমান খানের কর্মী। তাই স্বভাবে কিন্তু শামসুর রহমান খানের গুণ আছে। শামসুর রহমান খান সারা দিন সারা রাত ভরে লতিফ সিদ্দিকীরে পানির তলে ডুবাইয়া চুবাইয়া দিবে, কিন্তু যখন দেখলো যে লতিফ সিদ্দিকীরে চুবাতে গেলে আমি শুদ্ধ ডুবে যাই, তখন উঠে বলবে ভাই আসো আমরা দুই ভাই এই কাজটা করতে হবে। সেই চরিত্র কিন্তু মাজারুলের আছে, যে জন্য মাজারুলের সাথে কিন্তু এত কিছু হওয়ার পর আমার কোনো দ্বন্দ্ব থাকে না, কেন সে রাজনীতিটা করতে চায়, আওয়ামী লীগ করতে চায়। আর বাদ বাকি যারা কে কোন আওয়ামী লীগের, আপনারা আওয়ামী লীগ এত সোজা না। তাই কি শান্তি চাইলে যুদ্ধ ছাড়া কিন্তু পৃথিবীতে কোনোদিন শান্তি হয়নি। ইসলাম প্রচার হয়েছে, ইসলামের নবী এক হাতে তলোয়ার আর এক হাতে পবিত্র কোরআন, বলছে কোনটা নেবা। হুদায়বিয়ার সন্ধি মানব সভ্যতার ইতিহাসে প্রথম লিখিত সন্ধি। কেউ যদি চ্যালেঞ্জ করতে চান করতে পারেন, আমি প্রমাণ করে দেব। হুদায়বিয়ার সন্ধি হলো পৃথিবীর প্রথম লিখিত পরস্পর বিরোধী বৈরী শক্তির সন্ধি। এটার আমি যেভাবে বিবেচনা করি সেটা হলো ওই সন্ধিতে কুরাইশরা পরাজিত হয়ে গেছে। সেটা কি লেখা ছিল যে আল্লাহর নবীর সঙ্গে আমরা কুরাইশরা সন্ধি করতেছি, কিন্তু কুরাইশ নেতারা বললেন না, আমরা আল্লাহর নবী মানি না। উমর খেপে টেপে তলোয়ার বের করে বললেন আমরা যুদ্ধ করব। আল্লাহর নবী আমার যেটুকু পাঠ আছে হেসে দিয়ে বললেন শান্ত হও বৎস। উনি কোথায়? তো আলী দেখিয়ে দিলেন এখানে, উনি ডেরা দিয়ে কেটে দিলেন যে আল্লাহ নবী বাদ দাও। কি কুরাইশরা সন্ধি করবে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের সঙ্গে, তো সেইটা হলো এর অর্থ কি দাঁড়ালো? কুরাইশরা কিন্তু বুঝলো না। অর্থ দাঁড়ালো কুরাইশরা তখন জাজিরাতুল আরবের সবচেয়ে শক্তিশালী গোত্র, সেই গোত্র কুরাইশদেরই এক বিদ্রোহী আব্দুল্লাহর পুত্রের সঙ্গে পুরা গোত্রকে সন্ধি করতে হলো। তাহলে এক ব্যক্তি কুরাইশ গোত্রের চাইতে যে শক্তিশালী সেটাই কিন্তু প্রমাণ হয়ে গেল। এবং এই সন্ধির প্রচার হওয়ার পরে মক্কার সাধারণ মানুষ যারা, তারা কিন্তু বুঝে নিল যে কুরাইশদের চাইতে মুহাম্মদ অনেক বেশি শক্তিশালী। তাই পরের বার যখন তিনি আসলেন কেউ কিন্তু বাধা দিতে পারে নাই। তাই যদি কুরাইশদের চাইতে শক্তি বেশি না হতো তাহলে হুদায়বিয়ার সন্ধি হতো না। তাই আজকে যে সন্ধির প্রস্তাব পরোক্ষে বা ভিন্নভাবে অনেকে নীরব, অনেকে অভিভাবক বলছে, এটা কিন্তু মুখের কথা, আমার জীবনে আমি বহু দেখি। আর এই রাজা বলে তা নিয়ে ভয় পাওয়ারও কিছু নাই, আনন্দিত হওয়ারও কিছু নাই। আমরা আইয়ুব খান, আমি নুরুল আমিনের
কি মহামারী জিন্দাবাদ দেখছি। আমি মোমেন খার দেখছি, আয়ুব খার দেখছি, হ্যাঁ, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরটা দেখছি। তরুণ শেখ মুজিবুর রহমান 1958 সালের 7ই অক্টোবর যেদিন সামরিক শাসন জারি হওয়ার পর গ্রেফতার হয়, তখন কিন্তু কেউ খোঁজ নেয় নাই। 6 দফা দেওয়ার পরে যখন 7ই মে গ্রেফতার হয়, এপ্রিল মে না 7ই মে গ্রেফতার হয়, তারপরে কিন্তু আওয়ামী লীগারদের খুঁজে পাওয়া যায়। আমি 4 জুন গ্রেফতার হই, ফজলুর রহমান ফারুক এবং আমি। তার কিন্তু একটা ইতিহাস আছে। 7 জুন হরতাল 1966 সাল, সেই হরতালের পোস্টার, কেন তখন পুলিশ সংখ্যায় কম কিন্তু তাদের দাপট তখন বেশি, পোস্টার আনা যায় না। তো বাবা ঢাকায় যে আমারে বললেন যে আমার কাছে পোস্টার দিয়ে আমি নিয়ে যাই, তো বাবা নিয়ে আসলে আমি আসলাম সন্ধ্যায় বিন্দুবাসিনী মাঠে। শওকত তালুকদার, ফজলুর রহমান ফারুক, আল মুজাহিদি, আনোয়ার বক্স, খোদা বক্স সাহেবের ছেলে, তারপরে দাউদ খান, আলী আকবর খান দাউদ, আনোয়ার আলম শহীদ, আব্দুল লতিফ সিদ্দিকী। আমরা এই কয়েকজনে বসে আলোচনা করে সিদ্ধান্ত করলাম যে পোস্টার লাগাই। সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয় স্কুলের মাঠা থেকে যার যার মতো কাজ দেখলাম যে খেয়ে আর আমি আঠা তৈরি করে নিয়ে আসি। আমার সাথে আনোয়ার বক্স আর হলো আনোয়ার শহীদ, খাইয়ে দিয়ে আঠা তৈরি করে নিয়ে আওয়ামী লীগ অফিসের এই অফিসটাই তখন ভাঙা সুগার ছিল, কেন তো ভাঙা সুগার তো তখন তো পাওয়ার পাচ্ছি না। তো লাগাবার গেছি, নুরুল হুদা ভাই বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি নাটক করতেন। তিনি এসে বললেন আমাদেরকে জেলে পাঠাতে চাও তুমি, এইখানে পোস্টার লাগিয়েছো হরতালে? উনি ছিঁড়ে ফেললেন। তো তারপরে আমরা পোস্টার নিয়ে এখন যেটা ওই যে মোড় ঢাকার থেকে আগে তো এই মোড় ঘুরে আসতে হইতো, এইখানে তিব্বত কোম্পানির একটা বড় সাইনবোর্ড ছিল, সেইখানে আমি পোস্টার লাগাচ্ছি কি বলে দাউদ খানের কাঁধে পাড়া দিয়া। তো এইরকম সময় একটা শব্দ হইতেছে লতিফ সাহেব, লতিফ সাহেব আমার নিয়ে গেল। আমি তাকেই দেখি যে 2 জন পুলিশে ফারুককে ধরে নিয়ে যেতেছে। তো আমি নামছি, তো এখন পুলিশ তো 2টা, আমার ধরবো কোথায়? ফারুককে ধরে নিয়ে যেতেছে। তখন গাড়ি ঘরেও তো নাই, রিক্সায় নিলে রিক্সা ভাড়া তো পুলিশের পকেট থেকে দিতে হবে। তো আমার ফারুক করতেছে, আমি হাঁটা দিচ্ছি, আমি ঠিক আছে যা। ফারুক করতেছে লতিফ সাহেব আমি তো চিনি না, আমি তো এ পর্যন্ত অ্যারেস্ট করিনি, আপনার তো কয়েকবার হয়েছেন, আপনি যাবেন না? আমি আমি একা একা যাবো। এখানে কিন্তু মজা আছে, আমরা কিন্তু জীবনে কোনোদিন আমার উনি ফারুক লতিফ ভাই বলেন নাই, আমি ওনাকে কিন্তু কোনোদিন লতিফ ভাই বলি। আমরা সাহেবের উপরে উঠতে পারি, আমি ওনারা ফারুক সাহেব কই, উনি আমাদের লতিফ সাহেব। কিন্তু আমাদের একটা আন্তরিকতা আছে, কেন ফজলুর রহমান ফারুকের মা এবং বোন মনি আপা আমার খুব আদর। দেখলাম যে হ্যাঁ ঠিকই, তারপর আমি গেলাম আমাদের থানায় নিয়ে গেল। তো ফজলুর রহমান ফারুক লতিফ সাহেব আমরা যে এই পোস্টার লাগাবো এটা জানলো কি করে?
পুলিশে। আমারও চিন্তা তাই। তো মিনিট 10 পরে দেখি শওকত তালুকদার সাহেব আসছে। শওকত তালুকদার সাহেব এসে আমাদের ইডি করে, তারা কিন্তু পুলিশের সে কিন্তু মহকুমা ছাত্রলীগের সভাপতি না, জেলা ছাত্রলীগের, টাঙ্গাইল জেলা হয়ে গেছে তখন, জেলা ছাত্রলীগের সভাপতি, ওনাকে ধরতেছে। এটার খবর পেলাম কখন তো জানেন? 1988 সালে আমি সিএসিতে জেলে থেকে বেরিয়েছি। 88 সালে হান্নান, ও ওই 66 সালে অ্যারেস্ট হয়েছিল, জেলে ছিল। সে পুলিশের চাকরি নিয়ে তখন টাঙ্গাইলের এসে। হান্নানের বউ একদিন আমাকে টেলিফোন করছে, এই যে হান্নান হলো বঙ্গবন্ধু যে হত্যা মামলা, এইটার যে ইনকোয়ারি রিপোর্ট তৈরি করেছিল, সে তদন্তকারী অফিসার মারা গেছে। হান্নানের বউ টেলিফোন করে বলতেছে, দাদা আমি যে কিরে, কই আপনার ছোট ভাই তো অপারেশন করবো, তো আপনার একটু দেখতে চাইছে। আমি যে বিপদে ফেললি, আমি কলকাতা রওনা হয়েছি, আপনি একটু যাওয়ার সময় দেখতে দেন। তো ও এর আগে হান্নান টাঙ্গাইলের এসপি আইসা আসতে আমাদের জিজ্ঞেস করছে,